আমরা পূর্বের ব্যবস্থায় ফিরে যাওয়ার একটা আলামত দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে ফ্যাসিজমের পদধ্বনি। প্রথম থেকে একটা মেটিকুলাস ডিজাইন করে বিএনপি অগ্রসর হয়েছে এবং তারা গণভোটের ব্যাপারেও বলেছে না, মেজর হাফিজ যিনি এখন মাননীয় স্পিকার, বলে নাই যে আমরা গণভোটে রাজি হয়েছি, যদি নির্বাচন না হয় তাহলে এটাকে একটা প্রতারণা নয়? গণ অভ্যুত্থানের সময় তারা দেখেন কি কি প্রপোজালকে, যে প্রাইম মিনিস্টারকে 2 টার্ম এর বেশি থাকতে পারবে না, এটাকে কিন্তু তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তারা বলেছেন যে আমরা এটাকে 3টা কনসিকিউটিভ টার্মের জন্য নোট অফ ডিসেন্ট দিলাম। দ্বিতীয়টা বলেছে আপনার আপার হাউস কী করে ইলেক্টেড হবে, এবং আপার হাউসটা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়ে ইলেক্টেড হবে সেটাও তারা মানে নাই, নোট অফ ডিসেন্ট। তার মানে তারা যেটা প্রপোজ করেছে যে আপার হাউসটাকে কিভাবে হবে, লোয়ার হাউসে যারা যত পার্সেন্ট ভোট পেয়েছে সেই পার্সেন্ট অনুযায়ী তারা আপার হাউসেও আপনার আসন পাবে। তার মানে লোয়ার হাউসের রেপ্লিকা। এটা কিন্তু আপনার কোনো দেশই আপনার আপার হাউস এভাবে তৈরি হয় নাই আমার জানা মতে। প্রপোর্শনাল আপার হাউস তৈরি করার বিভিন্ন ধরনের ইলেকটোরাল, এক এক দেশের রাজনীতির বাস্তবতা এক এক রকম, সুতরাং তারা সেই হিসাবে ইলেকটোরাল লটাকে বানায় যাতে আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন মহিলা, পাহাড়ি, প্রতিবন্ধী, প্রফেশনাল দল, যারা আপনার শ্রমিক, কৃষক, যারা আপনার মেজরিটেরিয়ান সিস্টেমে লোয়ার হাউসে ঢুকতে না পারে, তারা যেন আপার হাউসে ঢুকতে পারে। সুতরাং এইখানেও তার, এবং এটা একটা চেক অন দি লোয়ার হাউস, চেক অ্যান্ড ব্যালেন্স, এটাকেও তারা অপোজ করেছে। তারপরে তারা অপোজ করেছে কনস্টিটিউশনাল কাউন্সিলকে তারা করতে দেবে না, মানে নোট অফ ডিসেন্ট। কনস্টিটিউশনাল কাউন্সিল মানে যে সংবিধান একটা বডি তৈরি করবে, সেটার কারা কারা সদস্য হবে সেটা অবশ্য আলোচনার ভিত্তিতে ঠিক হবে, কিন্তু এই কনস্টিটিউশনাল বডিটা প্রাইম মিনিস্টারের ক্ষমতার বাইরে থাকবে এবং তারা আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান যেরকম দুদক, পিএসসি, অ্যান্টি কারাপশন দুদক, পিএসসি, মানবাধিকার কমিশন, এই প্রতিষ্ঠানগুলিকে তারা নির্বাচিত অ্যাপয়েন্টমেন্ট দেবে। এটা অপোজ করেছে কি ভিত্তিতে? দিস উইল লিমিট দি পার্লামেন্টারি অথরিটি। এখন ওনার কাছ থেকে আমার জানতে হবে যে কোন থিওরির ভিত্তিতে উনি বললেন যে পার্লামেন্টারি অথরিটি আপনার কার্টেল হবে। কারণ পার্লামেন্টারি গভর্নমেন্ট লাইক ইটালি, পার্লামেন্টারি গভর্নমেন্ট লাইক ইন্ডিয়া, সেসব জায়গায় কিন্তু এই সমস্ত প্রাতিষ্ঠানিক যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে প্রাইম মিনিস্টার আপনার প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেয়, বাই প্রেসিডেন্ট কাউন্সিলের থ্রুতে এটাকে অ্যাপয়েন্টমেন্ট দেন। তারপরে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বডি, আমি এখনই শেষ করে দিচ্ছি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বডি, সেটাও ওনারা অপোজ করেছেন। ওনারা রেফারেন্ডাম অপোজ করেছেন। ওনারা অপোজ করেছেন কনস্টিটিউশনাল কোশ্চেনে কোনো রেফারেন্ডাম হবে না। তারপরে ওনারা অপোজ করেছেন যে ওই অ্যাপয়েন্টমেন্ট অফ দি কনস্টিটিউশনাল বডিতে, এবং উনি অপোজ করেছেন যে আপনার আপনার জজদের অ্যাপয়েন্টমেন্ট কী করে হবে। মানে যতগুলি প্রপোজাল তারা অপোজ করেছে নোট অফ ডিসেন্ট দিয়ে, সেগুলি সবই আপনার সংবিধানের গুরুত্বপূর্ণ এবং মূল আপনার আর্টিকেলগুলিকে পরিবর্তন করবে, যার দ্বারা আপনার ক্ষমতাকে সীমিত করে রাখা হবে এক্সিকিউটিভের। এবং এই নোট অফ ডিসেন্ট সহই জুলাই সনদ পাশ করেছে গণভোটের দ্বারা। তার মানে এটা পাশ হয়ে গেছে, কারণ নোট অফ ডিসেন্ট। তারপরে অবশ্য আলী রিয়াজ সাহেব একটা নতুন একটা ক্লজ দিয়ে দিয়েছেন যে যারা নোট অফ ডিসেন্ট দেবে সেটা যদি তাদের থাকে, ওটাকে কি যেন বলে ইশতেহার, তাহলে সেটাকে তারা, কিন্তু ইশতেহারে কিন্তু এগুলি নাই, বরঞ্চ ইশতেহারের তারা যা দিয়েছে সেই কয়েকটা আপনার প্রিন্সিপালকে তারা অপোজ করেছে। আর আমি যেটা বলতে চাই এখন সংক্ষেপে শেষ করে দেব, সেটা হলো
যে এই সমস্ত আমার মনে হয় প্রথম থেকে একটা মেটিকুলাস ডিজাইন করে বিএনপি অগ্রসর হয়েছে এবং তারা গণভোটের ব্যাপারেও বলেছে না, মেজর হাফিজ যিনি এখন মাননীয় স্পিকার বলে নাই যে আমরা গণভোটে রাজি হয়েছি, যদি নির্বাচন না হয় তাহলে এটাকে একটা প্রতারণা নয়? যে সরকার জনগণের বিশ্বাস অর্জন করতে না পারে, প্রতারণার আশ্রয় নেয়, তারা কি জনগণের সরকার চালাতে পারবে? এটা আমার একটা প্রশ্ন। এখন শুধু তাই নয়, তারা নির্বাচিত হওয়ার পরে যে সমস্ত পদক্ষেপগুলি নিচ্ছে, যেরকম আপনার কি বলে বিচার বিভাগের স্বাধীনতা তারা একেবারে নষ্ট করে দিচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা করতে হলে যে সমস্ত কনস্টিটিউশনাল ভিত্তি দিতে হয়, সেই ভিত্তিগুলিকে তারা দুর্বল করে দিচ্ছে এবং বলছে যে সচিবালয়কে পর্যন্ত আমরা করতে দেব না। এবং আর্গুমেন্ট দিয়েছে কি জানেন? দিয়েছে যে সচিবালয় তৈরি করতে গেলে যে টাকা খরচ হবে, তো জনগণের সেই টাকা কেন জনগণ সেই টাকা দিবে? আরে সংবিধান, আরে জুডিশিয়ারি তো একটা কো ব্রাঞ্চ অফ দি গভর্নমেন্ট। তো তুমি ডেমোক্রেসি এস্টাবলিশ করতে চাচ্ছ, যেটা আপনার মূল ভিত্তি, যে সাংবিধানিক রাষ্ট্র বা সাংবিধানিক শাসনকে পরিচালিত করতে যার ভূমিকা সংবিধানের জুডিশিয়ারির যে ভূমিকা, সেটাকে তুমি কার্টেল করে দিচ্ছ। তুমি গুম কমিশনকে তুমি করে দিচ্ছ, বাতিল করে দিচ্ছ। তার মানে কি আমাদের আইসিটি আছে, সেটাকে তুমি আন্ডারমাইন করছো। তার মানে কি তুমি যখন পাওয়ারে এসছো তখনই আইসিটির প্রসিকিউটরকে সরিয়ে একজনকে দিয়েছো, সে বলেছে যে আমি করব, ওটার নাম কি, আমি এটা রিভিউ করব। তারপরে তুমি স্টেট ব্যাংক, বাংলাদেশের গভর্নর, বাংলাদেশ ব্যাংকে একজনকে বসিয়েছো, সে নিজেই ঋণ খেলাপি। আবার বলছো যে সংসদে যে সমস্ত লোকরা এসেছে তাদের মধ্যে তারা নাকি 3,000-4,000 কোটি টাকার ঋণ খেলাপি। তোদেরকে নমিনেশন কে দিল? নমিনেশন কেন দেওয়া হলো ঋণ খেলাপিদেরকে? কেন ইলেকশন কমিশন, তার অনেক প্রশ্ন আছে, কেন ইলেকশন কমিশনার তাদেরকে অ্যালাউ করলো ইলেকশন? এটা তো আরপিওতে নাই। তারপরে আপনি বলছেন এতগুলি লোক আপনার ঋণ খেলাপি, তার মধ্যে এসালামের নাকি 11টা প্রতিষ্ঠান ঋণ খেলাপি, অথচ তাদেরকে কার্য পরিকল্পনা করার জন্য তুমি আদেশ দিয়ে দিয়েছ, তারপরে অ্যালাউ করে দিয়েছ। তারপরে তুমি ব্যাংক আপনাকে জানি ওই যে ব্যাংক রেজলিউশনের যেটা, ওইটাকে তুমি বাতিল করে দিয়েছ। মানবাধিকার কমিশনারকে তুমি দুর্বল করে দিচ্ছ, তুমি পুলিশ কমিশনকে দুর্বল করে দিচ্ছ। পুলিশরা আগের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে। তার মানে কি? আবার তুমি এখন অ্যারেস্ট শুরু হয়েছে, যে তারেক রহমানের সম্বন্ধে কে জানি একটা ক্যারিকেচার করেছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তা আমাকে একজন জিজ্ঞাসা করলো যে বাক স্বাধীনতা ভণ্ড করেছে, সেই জন্য তাকে অ্যারেস্ট করেছে। আপনার না, একজনের বিরুদ্ধে ক্যারিকেচার লিখলেই সেটা বাক স্বাধীনতা লঙ্ঘন হয় না। তখন হয় তাকে মামলা করতে হয়, মানহানির মামলা, অথবা ওটাকে ইগনোর করতে হয়। আমি যখন একটা দেশের এক্সিকিউটিভ, আমাকে নিয়ে অনেকেই ক্যারিকেচার করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে হরদম ক্যারিকেচার করছে, তার জন্য তো আপনি অ্যারেস্ট করতে পারেন। একজন একটা পোস্টিং দিয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, একজন মহিলা, বোধহয় আপনার জ্বালানি নিয়ে। ফরেন পলিসির ব্যাপারে এই জুলাইয়ের অভ্যুত্থানে ছিল যে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, এটা তো বলি নাই। ভারতের আধিপত্য মেনে নেব না। সেখানে পররাষ্ট্রমন্ত্রী বলছে সামাবের যে জ্বালানি তেল আমরা পেয়েছি ভারতের কাছে, আমরা কিনেছি তো জ্বালানি তেল 3 জায়গা থেকে কিনি আমরা, মালয়েশিয়া, সিঙ্গাপুর অ্যান্ড ইন্ডিয়া, সেখান থেকে আমরা কিনেছি। সুতরাং আমাদের তো তাদের সঙ্গে চোখ নিচু করে কথা বলতেই হবে। তারপরে বর্তমানে খলিলুর রহমান সাহেব গেছেন আমাদের সম্পর্ক ভালো করার জন্য, সেখানে গিয়ে উনি ভিসা, বাণিজ্য, উনি বর্ডার নিয়েও কোনো কথা বলেন নাই। উনি সামনে যে গঙ্গার পানি চুক্তি আসতেছে সেটা নিয়েও কোনো কথা বলে নাই। তাহলে আমি যেটা মনে করি যে আমরা পূর্বের ব্যবস্থায় ফিরে যাওয়ার একটা আলামত দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে ফ্যাসিজমের পদধ্বনি।